হৃদয়ের স্পন্দন, কচুয়ার মাটি ও মানুষের নেতা, কচুয়ার মানুষের জননন্দিত নেতা, সারা বাংলাদেশের সফল শিক্ষা প্রতিমন্ত্রী জনাব এহসান হক মিলন ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমাদের নেতৃবৃন্দ যারা এদিক সেদিক আছেন এবং মিলন ভাইকে যারা ভালোবাসেন, তারেক রহমান সাহেবকে যারা ভালোবাসেন, দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে ভালোবাসেন, সবার জন্য একটা তালি হবে। তালি! ও মিলন ভাই আছে, ও মিলন ভাই আছে। আমরা সবাই কচুয়াবাসী মিলন ভাইকে ভালোবাসি, মিলন ভাইকে ভালোবাসি, আমরা সবাই কচুয়াবাসী। মিলন ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, আমরা আছি তোমার সাথে। মিলন ভাই এগিয়ে চলো, মিলন ভাই ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, রাজপথ ছাড়ি নাই। মিলন ভাই ভয় নাই, মিলন ভাই ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। মিলন ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। আমরা আবার দেখতে চাই মিলন ভাই তারেক রহমান দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে কারা কারা ভালোবাসেন হাত তুলেন, ভালোবাসেন হাত তুলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চাঁদপুরের প্রাণ, কচুয়ার প্রাণ, সাবেক সফল শিক্ষা প্রতিমন্ত্রী আমাদের জননেতা ডক্টর অনমা এহসানুল হক মিলন স্যার আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এবং তিনি সম্মুখ ভাগে একদম ত্রিপালের মধ্যে বসেছেন। সবাই মিলে আজকে স্যারের প্রধান অতিথি হিসেবে আসন গ্রহণ করার জন্য স্বতঃস্ফূর্ত করে তুলে দেবো। আমরা সবাই মিলে কোরআন থেকে তেলাওয়াত করবেন কারি মাওলানা বিল্লাল হোসেন, সদস্য চাঁদপুর জেলা কমিটি উলামা দল। তৎকালীন কর্মকাণ্ডের উপরে একটি প্রামাণ্য চিত্র উপভোগ করব আমরা। আয়ুর্বেদীয় এবং হোমিওপ্যাথিক চিকিৎসা উৎসাহিত করা হবে এবং প্রধানমন্ত্রী ছিলেন তখন তিনি শিক্ষকদের পক্ষে প্রথম দাবি করেছিলেন উৎসব ভাতা। দেশপত বেগম খালেদা জিয়া তা দিয়েছিলেন। তিনি দাবি করেছিলেন শিক্ষকদের অবসর ভাতা, দেশমাতা তা দিয়েছিলেন। তিনি দাবি করেছিলেন কল্যাণ ট্রাস্ট, তাও তিনি পেয়েছিলেন। শিক্ষকদের দাবি এক এক পূরণ করা শুরু হয়েছিল সেই রাষ্ট্রপতি জিয়াউর রহমানের থেকে। 1980 সালে প্রথম তিনি শিক্ষকদেরকে 50% বেতন দিয়ে শুরু করেন এবং সেই দিন থেকে এই জাতীয় শিক্ষা যে শিক্ষার মেরুদণ্ড শেখা শুরু হয়। তার এই ধারাবাহিকতায় বাংলাদেশের শিক্ষা ক্ষেত্রে ব্যাপক অবদান রেখেছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তিনি প্রাথমিক স্তরে খাদ্যের বিনিময়ে শিক্ষা কর্মসূচি দিয়েছিলেন, তিনি টাকার বিনিময়ে শিক্ষার কর্মসূচি দিয়েছিলেন, তিনি উপবৃত্তি দিয়েছিলেন মেয়েদের, তিনি উপবৃত্তি দিয়েছিলেন মাধ্যমিক স্তর পর্যন্ত। তিনি সারা বাংলাদেশে শিক্ষার ব্যাপক সম্প্রসারণ করেছিলেন। আজকে যে ভিত্তি ন্যাশনাল ইউনিভার্সিটির বস্তুরা দিচ্ছে 1992 সালে ন্যাশনাল ইউনিভার্সিটি অ্যাক্ট করে তিনি এই ন্যাশনাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত করেছিলেন। তিনি করেছিলেন ওপেন ইউনিভার্সিটি 1992 সালে। আজকে যে বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে তারও প্রতিষ্ঠা করেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া 1992 সালে। শিক্ষার ব্যাপক উন্নয়ন তিনি করেছিলেন। পরবর্তীতে বিগত 17 বছর আপনি দেখেছেন ওই বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে নিউক্লিয়ার বোমা দিয়ে ধ্বংস করেনি, ধ্বংস করেছে শিক্ষা দিয়ে। এই শিক্ষাকে আপনার পুনরুদ্ধার করতে হবে। আমি জানি আপনি শিক্ষাকে কতটুকু ভালোবাসেন। আপনার পিতা যখন এই দেশে গার্মেন্ট দেশকে প্রতিষ্ঠিত করেছিল, সেই রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন প্রবাসীদেরকে বিদেশে পাঠিয়ে দেশের আজকের রেমিটেন্স যোদ্ধাদেরকে দেশের হৃৎপিণ্ডকে চালিত রেখেছে, সেই প্রবাসীদের জন্য, সেই আগামী দিনে কর্মসংস্থানের জন্য আপনি আমাকে যখন আমি বিরোধী করছিলাম তখন আপনি আমার উপাত্ত পরিবর্তন করে বলেছিলেন আর্থসামাজিক উন্নয়নে বাংলাদেশে কারিগরি শিক্ষার কি ভূমিকা হবে সেই বিষয়ে কাজ করতে হবে। আমি জানি আপনি আগামী দিনে আগামী প্রধানমন্ত্রী আল্লাহ রহমত হওয়ার পরে প্রথম বছরে আপনি 1 কোটি লোকের কর্মসংস্থান দেওয়ার চিন্তা করছেন, সেই ব্যাপারে আপনি কাজ করছেন। আমাদের দৃঢ় বিশ্বাস হয়েছে
জনাব তারেক রহমান, আমরা সকলেই আপনাকে চাই, বিএনপি আপনাকে চায়, আপনি আমাদের চান, কিন্তু আমার যে বিশ্বাস আজকের প্রেক্ষাপটে বাংলাদেশ আপনার মতো নেতৃত্ব চায়। বাংলাদেশ আপনার দিকে তাকিয়ে আছে। আমি আমার প্রিয় শিক্ষকদের বলবো, আপনাদের জাতীয়করণ, আপনাদের ভাগাভাগি নিয়ে আপনাদের কোন রকম চিন্তা করতে হবে না। আমি জানি তিনি ইংল্যান্ডে বসে ওনার প্রথম পায়ে শিক্ষা, আমি যখন শিক্ষা প্রতিমন্ত্রী ছিলাম তিনি কোনো দায়িত্বে ছিলেন না, তিনি প্রতিনিয়ত আমাদেরকে নির্দেশ দিতেন কিভাবে শিক্ষা ব্যবস্থার পরিবর্তন করা যায়। আড়ালে থেকে তিনি কাজ করেছেন। আমরা জানি, বিশ্বাস করি আল্লাহ রহমতে আগামী দিনে তিনি বাংলাদেশে ফিরে এসে প্রধানমন্ত্রী হবেন এবং সেই দিন ওনার একমাত্র বিষয় হবে শুধু শিক্ষা, শিক্ষা, শিক্ষা। তাই আমি অর্থনীতির মেয়ের সাথে একই সুরে বলবো, আপনার কাছে দাবি করার আমাদের কিছু নেই। আপনি নিজেই জানেন, আপনি নিজেই এটা নিয়ে প্রতিদিন অনুশীলন করছেন, আপনি প্রতিদিন গবেষণা করছেন। এই জাতিকে উন্নত বিশ্বের একটি জাতি বানাতে হলে এদেশের জনসংখ্যাকে মানব সম্পদে রূপান্তরিত করতে হবে। এই মানব সম্পদ আল্লাহর দেওয়া নিয়ামত। আপনি গতকালকে বলেছেন প্রায় 20 কোটি জনগণ রয়েছে বাংলাদেশে, তাদেরকে উন্নত বিশ্বের সাথে তুলনা করে শিক্ষায় শিক্ষিত করে আপনি আগামী দিনে জাতি স্থাপন করবেন এবং বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী বাংলাদেশ করবেন। সেই বাংলাদেশের স্বপ্ন আপনার রয়েছে। আপনি সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আর এবং খালেদা জিয়ার আপনার শিরায় উপশিরায় ধাবিত হচ্ছে। অথবা আমরা জানি আপনি আপনার এই দায়িত্বটি আপনার শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত আপনি পালন করবেন। আমরা শুধু আল্লাহর কাছে দোয়া করব আপনার সুস্বাস্থ্য থাকুন এবং আমাদের প্রিয় নেত্রী দেশ মাতা এবং খালেদা জিয়া এই বাংলাদেশ সমৃদ্ধশালী বাংলাদেশ থেকে যাক, এই আহ্বান জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া এবং সুস্থ থাকুন। তারেক রহমান আবার আমাদের দায়িত্ব নিয়ে এই বাংলাদেশ করে তুলুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জাতীয়তাবাদী দল বিএনপির সৈনিক তিনি এবং সাবেক সফল মন্ত্রী, বাংলাদেশে নকলের বিরুদ্ধে শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রেখেছেন যা অবিনশ্বর হয়ে আছে। এবারে বাংলাদেশ পরিকল্পনা, বাংলাদেশকে নির্মাণ করার জন্য তারেক রহমান যে রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা প্রণয়ন করেছেন, সেটি আমরা এখন উপভোগ করব। প্রধানমন্ত্রী ডক্টর আলমা ওসমান হক মিলন স্যারের বক্তব্য শুনবো। স্যার আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন। ধনের শীষের ঘাটি, কচুয়ার মাটি, আগামী নির্বাচনে সংসদ সদস্য পদপ্রার্থী ওই গণমানুষের নেতা একজন মিলন ভাইয়ের বিকল্প নাই। আমরা আবার আমার প্রাণের কচুয়াবাসী আসসালামু আলাইকুম। বৃহত্তম দল, সেই নেতা হলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাথে আমার সুযোগ হয়েছিল ওনার সময় ছাত্র রাজনীতি করা। আমি সেই সময় একবার ফজলকালের ক্রীড়া সম্পাদক, দুইবার আমি ফজলকাল ছাত্র সংসদের ভিপি এবং কেন্দ্রীয় ছাত্র সংসদের যে 21 সদস্য বিশিষ্ট কমিটি রাষ্ট্রপতি জিয়াউর রহমান গঠন করেছিলেন, সেই কমিটির অন্যতম একজন সদস্য ছিলাম আমি। ওনার সাথে হিজবুল বাহারে গিয়েছিলাম। উনি বাংলাদেশের সকল মেধাবী শিক্ষার্থী, শিক্ষক এবং সমাজের সকল ক্ষেত্রে ইঞ্জিনিয়ার যারা বাংলাদেশকে গঠন করার জন্য সেই সময় শহীদ জিয়ার সাথে ছিলেন, তাদেরকে নিয়ে তিনি গিয়েছিলেন হিজবুল বাহারে 3 দিনের নৌ সফরে। আমি সেই সফরে গিয়েছিলাম। আমি সেই সফরে ছোট্ট একটি ঘটনা দিয়েই আমি অন্য জায়গায় চলে যাচ্ছি। হঠাৎ করে তিনি ছাদের ডেকের উপরে দাঁড়িয়েছিলেন, আমরা ওনার পিছন পিছনে হাঁটছিলাম। হঠাৎ করে তিনি আমাদেরকে দেখে বললেন, তাকিয়ে দেখো, ওই যে সমুদ্র কোথাও দেখা যাচ্ছে না,
আকাশ মিলে যাচ্ছে সমুদ্রের মধ্যে, তোমাদের মনকে উদার করতে হবে। কারণ সেই দিন পত্রিকায় এসেছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নাকি সরকারি খরচে প্রমোদে ভিলায় গিয়েছিলেন। তিনি বলেছেন মানুষকে উদার হতে হবে। এই জাহাজটি হচ্ছে বাংলাদেশ আর আমি হচ্ছে তার ক্যাপ্টেন, তোমরা এই দেশকে গড়বে সেই বিশ্বাস, সেই আশা রয়েছে। তিনি এই বাংলাদেশের সমুদ্রে যে সম্পদ রয়েছে সেই সময়ে সেই সম্পদকে উনি যে সম্পদ হিসেবে ডিক্লেয়ার দিয়েছিলেন সেটাই আজকের দিনে ব্লু ইকোনমি নামে পরিচিত হয়েছে সারা বাংলাদেশে। সেই দিক নিশারি, সেই নেতা যিনি আজ নেই আমাদের মাঝে, সেই ক্ষণজন্মা শহীদ জিয়ার পুত্র হলেন তারেক রহমান। আপনারা জানেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তিনি সংসারের কাজেই সীমাবদ্ধ ছিলেন, ছিলেন বাংলাদেশের ফার্স্ট লেডি। জিয়া রহমান যখন আদালতের গলিতে নিহত হলেন, শহীদ হলেন, তারপর তিনি এই জাতীয়তাবাদী আন্দোলন করতে 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 এক পর্যায়ে এই জাতীয়তাবাদী দলকে তিনি ক্ষমতার মসনদে বসালেন। থেকে 96 পর্যন্ত বেগম খালেদা জিয়া এই দেশের শিক্ষা ব্যবস্থা, এই দেশের জনগণের উন্নয়নের জন্য কি ব্যাপক কাজ করেছেন আপনারা সকলেই জানেন। এরপরে আবার 1996 সালে আওয়ামী লীগ সরকার আসলো, পুনরায় তিনি রাজপথে আন্দোলন করলেন, আমরা আন্দোলন করেছিলাম। সেই আন্দোলনের পরে আবার পুনরায় নির্বাচিত আমি হলাম কচুয়া থেকে, চষে বেরিয়েছি, নকলকে বন্ধ করেছি। আমাদের প্রিয় নেতা তারেক রহমান আপনাদের কচুয়াতে এসেছিলেন, মনে আছে আপনাদের? এই সেই নেতা তারেক রহমান কচুয়ায় ঢুকেই রহিমানগরে একটি প্রথম মিটিং করেছিলেন। পথসভা করতে করতে কচুয়া স্কুলে, কচুয়া কলেজের ময়দানে এসে তিনি আরেকটি জনসভা করেছিলেন। এখান থেকে তিনি যেতে যেতে পালাখাল মোড়ে জনগণের সাথে দেখা করে সাচার বাজারে আরেকটি বিশাল জনসভা করেছিলেন। সেই দিন তিনি নিজে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন, তার সাথে সামনের সিটে আমি বসেছিলাম। আজকে সেই তারেক রহমানের অনুসারীরা, আজকে তরুণ প্রজন্মের কচুয়ার এই যুব সমাজ আজকে তারেক রহমানের সাথে রয়েছে। ওই ভারত থেকে বস্তাভর্তি টাকা এনে ওই 6 ঘরের রাজনীতি করে আমাদের দলকে ধ্বংস করে একটি তত্ত্বাবধায়ক সরকার হয়েছিল, সাধারণ শাসিত সরকার, মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকার। সেই সরকার এসে আমাদের প্রিয় নেতাকে কারাগারে নিক্ষেপ করেছিল, দেশনেত্রী বেগম খালেদাকে কারাগারে নিক্ষেপ করেছিল, আমার প্রিয় নেতা তারেক রহমানকে পিটিয়ে তার কোমর ভেঙে দিয়েছে। আল্লাহর রহমতে রাখে আল্লাহ মারেকে আমাদের প্রিয় নেতা তারেক রহমান বেঁচে গিয়েছেন, তারেক রহমান বেঁচে আছেন সারা বাংলাদেশের মানুষের দোয়ার বরকতে। এদেশে হিন্দু খ্রিস্টান সকলে মিলে চেয়েছিল তারেক রহমান বেঁচে থাকুক, আবারও ফিরে আসুক বাংলাদেশে। সেই জন্য আল্লাহ তারেক রহমানকে জীবিত রেখেছেন। এই সেই নেতা তারেক রহমান যার বাবা স্বাধীনতা যুদ্ধে যুদ্ধ করেছিলেন, মুক্তিযুদ্ধ ঘোষণা করেছিলেন, স্বাধীনতা এনে দিয়েছিলেন আমাদেরকে। তার স্ত্রী তারেক রহমানের মাতা, তিনি আবারও পুনরায় দেশকে, আমাদেরকে, এই জাতীয়তাবাদী দর্শনকে, গণতন্ত্রকে, মানবাধিকারকে, ন্যায় বিচারকে ফিরিয়ে দিয়েছিলেন। ফিরিয়ে দেওয়া হয়েছিল, নির্বাচনে আমরা হারিনি, জোর করে আমাদের হারিয়ে দেওয়া হয়েছিল। গঠন করার পর আবারও আমাদের ন্যূনতম পক্ষে কচুয়ায় 20,000 নেতা কর্মী কারাগারে গিয়েছে। আমার বিরুদ্ধে প্রথম 37টি মামলা করা হয়েছিল। আমার এমন কোন নেতা কর্মী নেই যে জেল হাজতে যাননি। স্বাধীন রাষ্ট্র হিসাবে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আবারও ফিরে পেয়েছি। এই গণ অভ্যুত্থানে বিএনপির ভূমিকা শুধু যদি আমি বলি 2023 অক্টোবরের 28 তারিখের আগে ডিসেম্বর থেকে যে 10টি সমাবেশ হয়েছিল, সেই 10টি সমাবেশে 22 জনকে আত্মহতি দিতে হয়েছিল। আপনারা আমার মতো একজন, আপনার প্রতিটি জনসভায় যাওয়ার জন্য কতটা কষ্ট করেছেন। মানুষ ভেলায় করে, নৌকায় করে, লঞ্চে করে, হেঁটে 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 ওই বাংলাদেশের 10টি জনসভায় গিয়ে ওই তারেক রহমান সারা বাংলাদেশকে একত্রিত করেছিল, আন্দোলনের অগ্নিকুণ্ড বানিয়েছিল। সেই আগ্নেয়গিরি থেকে যখন বিচ্ছুরিত হলো, সারা বাংলাদেশের ছাত্র জনতা নেমে আসলো, দেশ আমরা স্বাধীন পেলাম।
ডক্টর ইউনূসের মাধ্যমে একটি সরকার গঠিত হলো। আমাদের প্রিয় নেতা তারেক রহমান এই সরকারকে সমর্থন দিয়ে গেলেন। তিনি আজ অবধি সমর্থন দিয়ে যাচ্ছেন এবং সমর্থন দিয়ে যাবেন যতদিন পর্যন্ত এই আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন না হওয়া পর্যন্ত তিনি এই সরকারকে সমর্থন দিয়ে যাচ্ছেন। কিন্তু ষড়যন্ত্রের বীজ দিন দিন বেড়েই চলছে। এই পর্যন্ত আমরা আমাদের প্রিয় নেতা তারেক রহমানকে বাংলাদেশের মাটিতে দেখতে পাইনি, কারণ ষড়যন্ত্র চলছে। আমি বিশ্বাস করি যেই দিন তারেক রহমান এই বাংলাদেশে আসবে, সেই বাংলাদেশে ওই ঢাকা বিমানবন্দর থেকে জনতার সুনামি নেমে যাবে, সারা দেশ অচল হয়ে যাবে। সেই জন্যই ষড়যন্ত্র করা হচ্ছে যে তারেক রহমান যেন দেশে না ফিরতে পারে। নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে দেশ। জনাব তারেক রহমান বিদেশ থেকে নির্বাচনের মনোনয়ন প্রত্যাশীদের সাথে কথাবার্তা বলে তিনি আবারও মনোনয়ন ঠিক করেছেন এবং আমাদের অনেককেই আগাম বলে দিয়েছেন, এলাকায় যান, কাজ করেন, নির্বাচনে যেতে হবে। কিন্তু ষড়যন্ত্র থেমে নেই। আপনারা দেখেছেন গত কয়েকদিন ধরে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। আজকে রাত্রে 11:30টার সময় আমি বাংলা বিষয়ে যাচ্ছি, সেই জন্য আপনাদের মাঝ থেকে চলে যাব। এবং আজকে এই অনুষ্ঠানটি এখানে হয়েছে, আগামীকাল বাদ মাগরিব এই অনুষ্ঠানটি সাচারে হবে, আমি সেখানেও থাকবো এবং এরপরের দিন এই অনুষ্ঠানটি লেইমানগর হবে। ষড়যন্ত্রের বীজ এখনো চলছে, ষড়যন্ত্র শেষ হয়নি। এই ষড়যন্ত্র এমন হয়েছিল, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মেরে ফেলার জন্য তাকে চিকিৎসা দেওয়া হয়নি, বিদেশে যেতে দেওয়া হয়নি। তার কনিষ্ঠ সন্তান আরাফাত রহমান কোকোকে মালয়েশিয়াতে ষড়যন্ত্র করে তাকে হত্যা করা হয়েছে, ফাঁস করা হয়েছিল। যখন সংবাহিনীর অবস্থায় বেগম খালেদা জিয়া পড়েছিলেন, সেই সময়ে শেখ হাসিনার নাটক করার জন্য গুলশান অফিসে গিয়েছিল। অত্যাচার অনাচারের একটি মাত্রা থাকে, মাত্রার বাইরে চলে গিয়েছিল। আজও কিন্তু সেই ষড়যন্ত্র বন্ধ হয়নি। এখন নতুন ভাবে ষড়যন্ত্র হচ্ছে। আমাকে নমিনেশন দেওয়া হবে এই কথা বলার পরে কচুয়ার থেকে অনেক ষড়যন্ত্র হচ্ছে। এর জন্য আজকে পত্রিকার হেডলাইন হয়েছে, যার সম্পর্কে বলা হচ্ছে সেই ব্যক্তি কখনো আমাকে কোনোদিন একটি কলও করেনি, কখনো আমাকে সাক্ষাৎ করেনি, কখনো আমাকে একটি টেক্সট মেসেজ দেয়নি। আমি চ্যালেঞ্জ করে বলতে চাই, একটি ষড়যন্ত্র করছি। যেই ব্যক্তির সাথে কখনো দেখা হয়নি, যেই ব্যক্তির সাথে একটি টেলিফোন কল হয়নি, যেই ব্যক্তির সাথে একটি টেক্সট মেসেজ হয়নি, তার সাথে নাকি আমি ষড়যন্ত্র করছি। এই ষড়যন্ত্রে সেই নীলকুঠি বানাচ্ছে এই সরকার। আপনার কচুবাসী যদি থাকেন, বিএনপি আমার সাথে আছে, নির্দেশে আমি গতকালকে একটি প্রেস কনফারেন্স করেছি। কেন এটা হবে না? প্রিয় কচুয়াবাসী, ষড়যন্ত্রের বীজ বপন করছে এবং অনেকেই বিএনপি না করে বিএনপিতে যোগদান করেছে। আমি জানি আপনারা কত কষ্ট করছেন, আমি জানি আপনারা কত অধীর আগ্রহে বসে আছেন। আগামী নির্বাচনে ইনশাআল্লাহ বিএনপি জয়যুক্ত হবে। আমরা আবারও তারেক রহমান জীবন দশায় আমরা আল্লাহর কাছে প্রার্থনা করব, ওনার জ্যেষ্ঠ সন্তান তারেক রহমানকে দেশের প্রধানমন্ত্রী দেখবেন। আমরা আবার ওনার সাথে কাজ করব, আমরা আবার কচুয়ার শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন করব, আমরা সারা দেশের শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন করব। আমি জানি তারেক রহমান শিক্ষাকে সবচেয়ে বেশি ভালোবাসে। 2015 সালে দেশে মামলার অত্যাচারে থাকতে পারিনি বলে তখন আমার যুক্তরাষ্ট্রে যাওয়ার ভিসাও ছিল না, কারণ আমি যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব বিসর্জন দিয়ে আপনাদের কাছে এসেছিলাম। আমি মালয়েশিয়ায় গিয়ে পিএইচডি শুরু করলাম। আমার গবেষণাটা ছিল উচ্চ শিক্ষার জন্য বাংলাদেশে কি পরিবর্তন আনতে হবে, সেই গবেষণা ছিল। জনাব তারেক রহমান আমার এই গবেষণাপত্র পরিবর্তন করে বলেছিলেন, আর্থসামাজিক উন্নয়নে বাংলাদেশে কারিগরি শিক্ষার ভূমিকা কি হবে সেইটার উপরে আপনি কাজ করবেন। আজকের প্রেক্ষাপটে জনাব তারেক রহমান বাংলাদেশের এই বিশাল মানব সম্পদকে,
এই মানব গোষ্ঠীকে কিভাবে মানব সম্পদে রূপান্তরিত করা যায় সেই বিষয়ে তিনি গবেষণা করছেন এবং সেই বিষয়ে আমাকে গবেষণা করিয়েছেন। ইনশাআল্লাহ তিনি যদি দায়িত্ব পান, আল্লাহর রহমতে বাংলাদেশ হবে বিশ্বের সেরা জাতি, বাংলাদেশের জনগণ হবে বিশ্বের সেরা শিক্ষিত জনগণ, এবং আমাদের তরুণরাই হবে আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। সেই জন্যই জনাব তারেক রহমান কাজ করছেন। আপনারা কচুয়া আলেমের জায়গা, কচুয়া ইসলামের জায়গা। আমি কচুয়ার সকল ইসলাম ধর্মী সকল ওলামায়ে একরামদেরকে আমি অনুরোধ করব, আপনারা আল্লাহর কাছে এমন ব্যক্তি দোয়া করেন আমাদের প্রিয় নেতা তারেক রহমান যেন বাংলাদেশে ফিরে আসে, করতে পারি এবং কচুয়ার উন্নয়ন যেন আমরা করতে পারি। এই দোয়ায় আহ্বান জানিয়ে আপনারা তারেক রহমান সাহেবের এই ঐতিহাসিক সাক্ষাৎকারটি দেখবেন এবং সকল প্রশ্নের উত্তর আপনারা পাবেন, এই প্রার্থনা করে এই আশা করে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।